শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর, বলছে নয়াদিল্লি। জানাবো শামসুদ্দিন মানিককে নেওয়া হতে পারে ঢাকায়। জানাবো গুমের তদন্ত কিভাবে হবে, শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার অভিজ্ঞতা কি বলে। এবং সর্বশেষ জানাবো ধর্ষণ ঠেকাতে কড়া আইনের দাবিতে মোদীকে ফের চিঠি মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর, বলছে নয়াদিল্লি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ অনুরোধ জানালে ভারত কি জবাব দেবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে। তবে এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি শুধু বলেছেন এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে দুটি প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। বাংলাদেশ এমন অনুরোধ জানালে কি করা হবে জানতে চাইলে তিনি ওই কথা বলেন। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়া শেখ হাসিনা আইনগতভাবেই ৪৫ দিন ভারত থাকতে পারবেন। এর মধ্যেই ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে পার্লামেন্টে যে কথা বলেছিলেন তার পুনরাবৃত্তি করে জয়সওয়াল আজ আবার বলেন, গত ৫ই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশিদের সব শ্রেণীর ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে যুক্ত ভারতীয়রা তাদের দেশে ফিরে গেছেন বলেও জানান জয়সওয়াল। তিনি বলেন, যখনই সেই দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং স্বাভাবিকতা ফিরে আসবে তখন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করব। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। অস্থিরতা শেষে উন্নয়ন সহযোগিতা আবার শুরু হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশিদের শুধুমাত্র মেডিকেল ভিসার মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়া আবার শুরু হবে। শামসুদ্দিন মানিককে নেওয়া হতে পারে ঢাকায়। অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হবে। এসব তথ্য নিশ্চিত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তার শারীরিক অবস্থা নিয়ে। সেই জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে আইসিইউ থেকে তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। সেই কেবিনটি প্রিজন সেল হিসেবে ব্যবহার করা হবে। তবে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে সে বিষয়ে পরিচালক বলেন, তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতির দিকে। তবে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেবে। গুমের তদন্ত কিভাবে হবে, শ্রীলঙ্কা ও আর্জেন্টিনার অভিজ্ঞতা কি বলে। আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। শেখ হাসিনা সরকারের আমলে গুম হয়ে ওঠে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাদর্শীদের দমন-পীড়নের অন্যতম এক হাতিয়ার। সেসব গুমের তদন্তে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সংগঠিত গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ২৭শে আগস্ট হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ৫ সদস্যের এই কমিশনের কার্যপরিধির মধ্যে রয়েছে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন সেটা নির্ধারণ করা, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা এবং এই ব্যাপারে সুপারিশ প্রদান, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে
আত্মীয় স্বজনকে অবহিত করা, গুমের ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা। এই জন্য কমিশনকে সময় দেওয়া হয়েছে ৪৫ দিন। গুমের ঘটনার তদন্তে এই কমিশন গঠন খুবই জরুরি একটি কাজ ছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে বিরোধী দলের আন্দোলন ও ভিন্নমত দমনের জন্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। গত ১.৫ দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা, অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে গিয়ে পরবর্তী সময়ে অস্বীকার করা হয়েছে। এদের মধ্যে কেউ ফিরে এসেছেন, কারো লাশ পাওয়া গেছে, আবার অনেকেই দীর্ঘদিন ধরে নিখোঁজ। স্বজনেরা দিনের পর দিন বিভিন্ন বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও তাদের কোনো খোঁজ পাননি। মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের হিসাবে ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ৬২৩ ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় ফিরে এসেছেন বা পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়েছে ৩৮৩ জনকে। এখনও নিখোঁজ রয়েছে ১৫৩ ব্যক্তি, যার ৩ জনের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এখনও নিখোঁজ ১৫৩ জন। অপেক্ষায় স্বজনগণ। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের ২ দিনের মধ্যে গুমের শিকার অন্তত ৩ জন আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত বন্দিশালা থেকে ফিরে এলেও এখনও বহু মানুষ নিখোঁজ। অনেকেই জানেন না তাদের স্বজনদের ভাগ্যে কী ঘটেছে। গুমের ঘটনায় কারা কিভাবে জড়িত সেসব বিষয়েও রয়েছে অনেক প্রশ্ন। এমনকি যারা ফিরে এসেছেন তাদেরকেও কারা কোথায় আটকে রেখেছিল তা সুস্পষ্টভাবে জানা যায়নি। সব মিলিয়ে গুম বিষয়ক কমিশনের কাছে নিখোঁজদের স্বজন ও মানবাধিকার কর্মীদের প্রত্যাশা অনেক। এক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশে গুম বিষয়ক বিভিন্ন তদন্ত রিপোর্টে কি বিষয়ে উন্মোচিত হয়েছে সেগুলো খতিয়ে দেখা যেতে পারে। মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০০৮ থেকে ২০১৪ সালে শ্রীলঙ্কা নেভির স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে গান সাইট নামে পরিচিত মাটির নিচের গোপন নির্যাতন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটানো হতো। এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ২০১৮ সালে দ্য শ্রীলঙ্কান নেভি টার্নিং আ কালেকটিভ ব্লাইন্ড আই নামে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে যেসব বিষয় কভার করা হয় তার মধ্যে রয়েছে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা, অপহরণের প্রক্রিয়া, ত্রিঙ্কোমালির নিপীড়ন কেন্দ্র সহ বিভিন্ন নিপীড়ন কেন্দ্রের বর্ণনা, যেই পরিস্থিতিতে আটক রাখা হতো তার বর্ণনা, নির্যাতনের বর্ণনা, দায়ী সন্দেহভাজন পরিচয়, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা বিষয়ক আলোচনা ইত্যাদি। গুম বিষয়ক তদন্ত কমিশনের রিপোর্ট কেমন হতে পারে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ১৯৭০-এর দশকে আর্জেন্টিনার সামরিক জান্তার চালানো গুম বিষয়ক তদন্ত কমিটির রিপোর্ট, যার নাম নুনকা মাস বা নেভার এগেইন। রিপোর্টটির বই আকারে প্রকাশের সময় রোনাল্ড ডরকিনের ভূমিকায় এই রিপোর্টকে নরকের রিপোর্ট বলে অভিহিত করেছিলেন। এই রিপোর্টে যেসব বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো হলো অপহরণের বিভিন্ন পদ্ধতি, অপহরণের পর নির্যাতনের বিস্তারিত বর্ণনা, গোপন বন্দিশালাগুলোর অবস্থান বর্ণনা ও তার পরিচালনা পদ্ধতি, হত্যা ও লাশ গুম করার বিভিন্ন পদ্ধতির বর্ণনা, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাংগঠনিক কাঠামো ও পরিচয়, বিচার বিভাগ ও আইনজীবীদের ভূমিকা, ভিকটিমের বর্ণনা, গুমের পেছনের রাজনৈতিক মতাদর্শের বিবরণ ইত্যাদি। এই কাজগুলো করা সহজ ছিল না। আর্জেন্টিনার এই গুম বিষয়ক তদন্ত কমিশন যখন গঠিত হয়েছে ততদিনে সমস্ত তথ্য, প্রমাণ ও নথিপত্র নষ্ট করে ফেলার চেষ্টা করা হয়েছে। ফলে কমিশনকে অনেক ক্ষেত্রে গুম হওয়া ব্যক্তির স্বজন, বন্দিত্ব থেকে মুক্তি পাওয়া ব্যক্তি, এমনকি গুমের কাজে সহযোগিতা করে পরবর্তীতে অনুতপ্ত ব্যক্তিদের বক্তব্য, সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য উদ্ঘাটন করতে হয়েছে। তদন্ত কমিশনকে গুমের জন্য দায়ী ব্যক্তি গোষ্ঠীর হুমকির মধ্যে কাজ করতে হয়েছে, যেহেতু দায়ী ব্যক্তিদের অনেকেই তখনও ক্ষমতাবান ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করে ঘৃণা বিদ্বেষ উস্কে দিচ্ছেন, জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতি বিনষ্ট করছেন। এসব বাধা বিপত্তি অতিক্রম করে যে বিস্তারিত রিপোর্টটি তারা তৈরি করেছিলেন তা পরবর্তীতে আর্জেন্টিনায় গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সাথে সারা দুনিয়ায় গুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা মানবাধিকার কর্মীদের জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করেছে। এসব বিবেচনা করে বাংলাদেশের গুম বিষয়ক কমিশনের রিপোর্টে যেসব প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন বলে মনে করছি সেগুলো এখানে উল্লেখ করা হলো। গুমের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হতো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতো? প্রতিটি গুমের সিদ্ধান্ত আলাদা আলাদাভাবে গ্রহণ করা হতো, নাকি সরকারের উচ্চ পর্যায় থেকে হাই লেভেলের অনুমোদন দেওয়ার মতো আর বাহিনীগুলোর নিজস্ব মেকানিজমের মাধ্যমে প্রতিটি গুমের ঘটনা ঘটত?
কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুম করা হয়েছে, আবার কখনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিকেও গুম করা হয়েছে। এই দুই ধরনের গুমের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে কি কোনো পার্থক্য ছিল? ঠিক কত সংখ্যক মানুষকে গুম করা হয়েছে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে? কাদেরকে গুম করা হবে সেটা কিভাবে, কোন বৈশিষ্ট্য ধরে নির্ধারিত হতো? কোন কোন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের কাজে অংশগ্রহণ করেছে? গুমের সিদ্ধান্ত বাস্তবায়ন কে বা কারা করবেন সেটা কিভাবে নির্ধারণ হতো? যারা গুমের কাজে অংশগ্রহণ করতেন তাদের মোটিভেশন কি ছিল? তারা কি পদোন্নতি বা অন্য কোনো সুবিধার বিনিময়ে গুমের কাজে অংশগ্রহণ করতেন, নাকি তাদের বাধ্য করা হতো? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।